টেস্ট অফ হাইপোথিসিস শুরু করেছিলাম। সেখানে টেস্ট অফ হাইপোথিসিস কিছু বেসিক আমরা আজকে আমরা আলোচনা করব টেস্ট অফ হাইপোথিসিস আসলে কখন কোনটা ইউজ করা হয়। এখানে বিভিন্ন ধরনের টেস্ট আছে, টি টেস্ট আছে, তারপরে জেড টেস্ট আছে বা নরমাল টেস্ট আছে, অথবা এফ টেস্ট আছে, কাই স্কয়ার টেস্ট আছে। টেস্টের বিভিন্ন ধরন আমি আবারও বলছি। টেস্টের প্রথমে বলবো হচ্ছে নরমাল টেস্ট। নরমাল টেস্ট বা জেড টেস্ট, নরমাল বা জেড টেস্ট। তারপরে আছে হচ্ছে টি টেস্ট, তারপরে আছে হচ্ছে নরমাল, নরমাল বা জেড টেস্ট। ঠিক আছে, নরমাল জেড টেস্ট এটা একটা। অথবা আছে হচ্ছে আরেকটা আছে হচ্ছে টি টেস্ট। আবার আছে হচ্ছে এফ টেস্ট। এফ টেস্ট আছে হচ্ছে কাই স্কয়ার টেস্ট। সি এইচ আই কাই স্কয়ার, এস ইউ ইউ এ আর স্কয়ার টেস্ট। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কাই স্কয়ার টেস্ট। এইচ আই কাই স্কয়ার টেস্ট। অর্থাৎ এই টেস্টগুলো এখানে বেসিক্যালি আমরা টেস্ট আলোচনা করব হচ্ছে এই নরমাল টেস্টটা বা জেড টেস্টটা, তারপর টি টেস্ট, আর হচ্ছে কাই স্কয়ার টেস্ট। এই তিনটে টেস্ট এখানে আলোচনা হবে। আর এফ টেস্টে আমরা পরবর্তী আরেকটা চ্যাপ্টারে কিছু প্রাথমিক কিছু আলোচনা, সেখানে আমরা এফ টেস্টটা করব। বেসিক্যালি আমাদের আলোচনা হয় নরমাল বা জেড টেস্ট, টি টেস্ট আর কাই স্কয়ার, তিনটা টেস্ট। নরমাল টেস্ট বা জেড টেস্ট কখন হয়, কখন করব, বা টি টেস্ট কখন করব, কাই স্কয়ার টেস্ট কখন করব, এগুলো আসবে। কাই স্কয়ার টেস্ট সাধারণত আমরা কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে কাই স্কয়ার টেস্ট করি। কোয়ালিটেটিভ ডেটা থেকে অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আদারওয়াইজ আমরা নরমাল টেস্ট বা টি টেস্টটা ইউজ করি। এখানে কতগুলো টেস্ট যখন করতে যাব কতগুলো শর্ত আছে। আমরা প্রবলেমে টেস্টে কতগুলো শর্ত খেয়াল করব, এই শর্তগুলোর মধ্যে যদি পড়ে সেক্ষেত্রে সেখানে টি টেস্ট হবে বা নরমাল টেস্ট প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না। বোঝা যাচ্ছে না স্যার? বোঝা যাচ্ছে কিন্তু খুব আস্তে হচ্ছে স্যার। আস্তে কেন হবে? আমি বলতে লাউডলি বলার চেষ্টা করছি। আমরা টেস্ট সাধারণত তিন ধরনের টেস্ট এখানে আলোচনা করব: নরমাল টেস্ট বা জেড টেস্ট, টি টেস্ট এবং কাই স্কয়ার টেস্ট। নরমাল টেস্ট বা জেড টেস্টটা কখন হবে? টেস্টের কতগুলো কি বলছি অ্যাজাম্পশন আছে। এই অ্যাজাম্পশন গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এইটা নরমাল টেস্ট করতে হবে নাকি টি টেস্ট করতে হবে। প্রথমে দেখে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, বলছে কি টেস্ট ফর স্পেসিফাইড ভ্যালু অফ এ সিঙ্গেল মিন ফর লার্জ স্যাম্পল। এখানে কয়েকটা শব্দ, একটা হচ্ছে সিঙ্গেল মিন অর্থাৎ একটা মিন, একটা হচ্ছে লার্জ স্যাম্পল, আর একটা হচ্ছে হোয়েন ভেরিয়েন্স নন। তিনটা টেস্ট ফর স্পেসিফাইড ভ্যালু অফ সিঙ্গেল মিন। তাহলে এটা হচ্ছে মিন টেস্ট, নাম্বার 1 হচ্ছে মিন টেস্ট। তারপরে বলতে সেটা হচ্ছে সিঙ্গেল মিন টেস্ট, অর্থাৎ একটা মিন টেস্ট করতে হবে। মিন একটা যদি থাকে, কোন সিঙ্গেল মিন বলতে ভেরিয়েবল একটা থাকলে, যে ভেরিয়েবল একটা থাকলে তার মিনও একটাই হবে। ভেরিয়েবল যদি দুইটা হয় তার মিন দুইটা হবে। যেমন ভেরিয়েবল যদি হাইট হয় তার হাইট এর মিন আছে, ভেরিয়েবল যদি ওয়েট হয় ওয়েট এর মিন আছে। আমরা যদি চিন্তা করি হাইট এবং ওয়েট দুইটা ভেরিয়েবল, তাহলে মিনও কিন্তু দুইটা হবে। হাইটের জন্য একটা মিন হবে, ওয়েটের জন্য একটা মিন হবে। এই জন্য যে কোনো একটা ভেরিয়েবল থাকলে সেখানে আমরা করবো কি সিঙ্গেল মিন করবো। সিঙ্গেল মিন টেস্ট ফর লার্জ স্যাম্পল। স্যাম্পল সাইজটা স্মল হতে পারে, লার্জ হতে পারে। স্যাম্পল সাইজ বলতে আমাদের স্যাম্পল সাইজকে আমরা এন দ্বারা ডিফাইন করি। এই এন ইজ লেস দেন যদি 30 হয় তাহলে হচ্ছে স্মল স্যাম্পল, আর এন এর মান যদি গ্রেটার দেন 30 হয় তাহলে হচ্ছে লার্জ স্যাম্পল। অর্থাৎ স্যাম্পল সাইজ আমরা ধরো
আমাদের ক্লাস থেকে 35 জন স্টুডেন্ট সিলেক্ট করলাম, 35 জন সিলেক্ট মানে স্যাম্পল সাইজ যদি 35 হয় তাহলে কি হবে, দিস ইজ কল্ড লার্জ স্যাম্পল। 50 এন এর মান যদি 50 হয় তাহলে লার্জ স্যাম্পল, এন এর মান যদি 100 হয় তাহলে লার্জ স্যাম্পল, এগুলোকে আমরা কি বলবো, লার্জ স্যাম্পল। আর এন এর মান যদি ধরো 15, 15 বা 20 বা 22 এই টাইপের হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে স্মল স্যাম্পল। স্মল স্যাম্পল। আর একটা কি বলছে, ভেরিয়েন্সটা নোন। এখানে ভেরিয়েন্স বলতে আমরা সাধারণত বুঝবো হচ্ছে পপুলেশন ভেরিয়েন্স, দ্যাট ইজ কল্ড সিগমা স্কয়ার। পপুলেশন ভেরিয়েন্স সিগমা স্কয়ার, এই সিগমা স্কয়ারটা হচ্ছে আমরা কি বলবো, ভেরিয়েন্স। অর্থাৎ পপুলেশন ভেরিয়েন্সটা যদি জানা থাকে সেক্ষেত্রে বলছেন সাপোজ a sample of size n is drawn from a normal population with mean mu and known variance sigma. Mean mu and known variance sigma, অর্থাৎ এই মিনটাই আমাকে কি করতে হবে, টেস্ট করতে হবে। The problem is to be stated is to test the hypothesis that the population mean mu is equal a specified value of mu naught। অর্থাৎ আমরা কি করব, যে মিনটা দেওয়া আর যে স্পেসিফিক ভ্যালু দেওয়া থাকে সেটা ইজ ইকুয়াল টু ধরবো মিউ নট ওয়ান। অর্থাৎ যদি আমার ধরা বলা যে এই ক্লাসের হাইট হচ্ছে, পপুলেশন মিন হচ্ছে, পপুলেশন মিন হচ্ছে বা সরি পপুলেশন মিন হাইট মিন হচ্ছে 62 ইঞ্চি, মিন হাইট হচ্ছে মিন হাইট 62 ইঞ্চি, 62 ইঞ্চি, তাহলে মিউ ইজ ইকুয়ালস টু কি হবে, মিউ ইজ ইকুয়ালস টু 60 দেব, মিউ ইজ ইকুয়াল টু 60, ঠিক আছে, এটি সরি 62 ধরব, মিউ ইজ ইকুয়াল টু 62, যেহেতু মিন হচ্ছে 62 ইঞ্চি আমরা ধরে নিই, স্পেসিফাই করলাম, সো মিউ ইজ ইকুয়াল টু এই হাইট থেকে এটাকে আমরা অ্যাকচুয়ালি ধরতেছি নোটেশন আকারে মিউ নট হিসেবে চিহ্নিত করব, মিউ নট, অর্থাৎ মিউ নটের পরিবর্তে আমরা 62 ইঞ্চি ধরব। Against that two-sided alternative that the mu is not equal to mu naught, that is the alternative hypothesis mu is not equals to mu naught, অর্থাৎ mu is not equal to 62, এভাবে আমরা অর্থাৎ যেটা স্পেসিফাই করে দেওয়া থাকবে সেইটা হচ্ছে নাল হাইপোথিসিস। আর যদি এটার এরকম কোনো ইনফরমেশন পাওয়া যায় কি, যদি না থাকে কি যেটা 62 থেকে বড় অথবা 62 থেকে ছোট, এই ধরনের কোনো ইনফরমেশন যদি দেওয়া না থাকে তাহলে আমরা ধরব mu is not equal to mu naught। প্রথমটা যেটা দেওয়া থাকবে সেটাই ধরে নেব, আর অল্টারনেটিভটা এর বিপরীতটা ধরবো, হয় নট ইকুয়াল ধরবো, না হয় গ্রেটার দ্যান ধরবো, না লেস দ্যান ধরবো। যদি কোনো ইনফরমেশন দেওয়া না থাকে যেটা বড় না ছোট, এই ধরনের কোনো ইনফরমেশন যদি আমরা পেয়ে না যাই তাহলে আমরা এটা নট ইকুয়াল করব। আর যদি বলেন এটা ইনক্রিজ, এটা বড়, বা এটা গ্রেটার দ্যান, মোর দ্যান, এর টাইপের যদি থাকে তাহলে গ্রেটার দ্যান ধরবো, আর যদি ফিউ, লেস, স্মল, ডিক্রিজ এই টাইপের ইনফরমেশন যদি থাকে তাহলে আমরা লেস দ্যান ধরবো, ঠিক আছে। আর যদি এগুলোর কোনো ওয়ার্ডই না থাকে তাহলে আমরা আসলে বুঝতেই পারতেছি না যেটা বড় নাকি ছোট, এই ধরনের কোনো ভাবে আমরা ডিসিশনে আসতে পারতেছি না, কোনো ইনফরমেশনই পাচ্ছি না। যদি আমরা কোনো ইনফরমেশন না পাই সেক্ষেত্রে আমরা মিউ ইজ নট ইকুয়ালস টু মিউ নট করব। প্রথমে আমি এখানে আরেকটা আলোচনা করি যে এখানে কিছুক্ষণ আগে আমরা বলেছি যে একটা হাইপোথিসিস, কিছুক্ষণ আগে বলতে লাস্ট ক্লাসের শেষের অংশগুলো টেস্টিং প্রসিডিউর। প্রথমে কি হচ্ছে, স্টেট দ্য নাল হাইপোথিসিস, অর্থাৎ প্রথম স্টেপ হচ্ছে নাল হাইপোথিসিসটা স্টেট করা, যেটা আমরা এইভাবে চিহ্নিত করে নিই, এইভাবে চিহ্নিত করি, এবং ইটস অল্টারনেটিভ এবং তার অল্টারনেটিভটা চিহ্নিত করা। প্রথম স্টেপ হচ্ছে এই নাল হাইপোথিসিস গুলোকে স্টেটেড করে নেওয়া। দ্বিতীয় হচ্ছে চুজ দ্য ডিজায়ার্ড লেভেল অফ সিগনিফিকেন্স। এই যে লেভেল অফ সিগনিফিকেন্স প্রবলেমে কি থাকবে, দেওয়া থাকবে যে কত পার্সেন্ট লেভেল অফ সিগনিফিকেন্স, দ্যাট ইজ দ্য আলফা, আলফা ইজ ইকুয়াল টু 0.05 অথবা 0.01, আর দ্য মোস্ট কমন, মেনি আদার্স আর অলসো আমরা ইউজ করতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 5% লেভেল অফ সিগনিফিকেন্স বলি, বা 1% লেভেল অফ সিগনিফিকেন্স বলি, বা 10% লেভেল অফ সিগনিফিকেন্স। তো যদি বলে দেওয়া থাকে যে লেভেল অফ সিগনিফিকেন্স 5%, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 5% লিখি। যদি 1% থাকে তাহলে আলফা ইজ ইকুয়াল টু 0.0, যদি 1% 10% থাকে তাহলে আলফা ইজ ইকুয়াল টু 0.1 লিখব। আর যদি কোনো কিছু দেওয়া না থাকে তাহলে আমরা যে কোনো একটা ধরে নিয়ে কাজ করতে পারি, এই আলফা মান যে কোনো কিছু ধরে নিতে পারি, 5% ধরতে পারি,
1% ধরতে পারি, 10% যে যেভাবে একই প্রবলেম দেওয়া নাই লেভেল অফ চেঞ্জ, একজন 5% হিসেবে করছে, আরেকজন 1% হিসেবে সলভ করেছে, আরেকজন 10% হিসেবে সলভ করেছে, তিনটাই কারেক্ট হবে। ডিসিশন কি হবে? তিনজনের ক্ষেত্রে তিন ভিন্নতা আসবে। ডিসিশনটা 5% এর জন্য একরকম আসবে, 1% এর জন্য একরকম আসবে, 10% এর জন্য আরেক রকম আসবে, কিন্তু প্রবলেমটা সলভ একই রকম ভাবে রাইট আছে। কারণ আমি 5% ধরেছি, আমার ডিসিশন একরকম হবে, আরেকটা 1% ধরেছে, তার ডিসিশন আলাদা, আরেকটা 10% ধরেছে, তার ডিসিশন আলাদা হবে। এরকম যদি কেস হয় সেক্ষেত্রে প্রবলেম কোনো ভুল হবে না। তো লেভেল অফ সিগনিফিকেন্স যদি দেওয়া না থাকে আমরা যে কোনো একটা এর মধ্যে ধরে নিয়ে করে নিতে পারি। একই প্রবলেমের ক্ষেত্রে এক একজন এক একটা লেভেল অফ সিগনিফিকেন্স করে কাজ করতে। তবে যেটা হচ্ছে কি, ধরে আমি 5% বললাম, আরেকজন স্টুডেন্ট 5% বললো, আরেকজন স্টুডেন্ট 5% লেভেল অফ সিগনিফিকেন্স, অর্থাৎ তিনজন স্টুডেন্ট একই রকম 5% লেভেল অফ সিগনিফিকেন্স, তো তিনজনেরই কমেন্টস মানে ডিসিশনটা সেম হবে, এই তিনজনের ডিসিশন সেম হবে। আবার কি বলে একজন আরো তিনজন 1% ধরে করেছে, তো তাদেরগুলো আলাদা হবে। এই তিন যারা 5% ধরেছে তাদেরটা একরকম হবে, যারা 1% ধরেছে তাদেরটা আরেক রকম ডিসিশন। এইটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স যদি দেওয়া থাকে ভালো, না দেওয়া থাকলে আমরা ধরে নিলাম। তারপরে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট স্ট্যাটিস্টিক অন দ্য বেসিস অফ দ্য অ্যাসাম্পশন। এই যে টেস্ট স্ট্যাটিস্টিকটা আসলে আমরা কোনটা ধরব সেটাই চুজ করব হচ্ছে এই যে লাইনটা বললাম, টেস্ট ফর স্পেসিফিক ভ্যালু অফ এ সিঙ্গেল মিন ফর লার্জ স্যাম্পল হোয়েন ভেরিয়েবলস নন। এখন আমরা কি জানি যে প্রবলেমটা কয়টা ভেরিয়েবল? একটা ভেরিয়েবল, দ্যাট মিন্স আমি বলবো সিঙ্গেল মিন। এটা কোন টেস্ট করব? মিন টেস্ট করব। এর স্যাম্পল সাইজ লার্জ, লার্জ হলে আমরা লার্জ দেব এবং দেখবো যে ভেরিয়েন্সটা নোন কিনা, অর্থাৎ সিগমা স্কয়ারের মানটা জানা কিনা। যদি জানা থাকে তাহলে আমরা উই ক্যান অ্যাপ্লাই দ্য নরমাল ট্রান্সফরমেশন, দ্যাট মিন্স দ্য টেস্ট স্ট্যাটিস্টিক ইজ দিস, দ্যাট ইজ দ্য নরমাল টেস্ট। অর্থাৎ এরকম যদি সিঙ্গেল মিন, লার্জ স্যাম্পল, ভেরিয়েন্স নোন যদি হয় তাহলে টেস্ট স্ট্যাটিস্টিক হবে নরমাল। টেস্ট স্ট্যাটিস্টিক কি হবে? নরমাল টেস্ট করতে। দিস ইজ দ্য টেস্ট স্ট্যাটিস্টিক। এখন কম্পিউট দ্য ভ্যালু অফ দ্য টেস্ট স্ট্যাটিস্টিক ফ্রম দ্য স্যাম্পল। এবার আমরা এই স্যাম্পল থেকে এই মানগুলো বের করব। যেমন স্যাম্পল থেকে কি মিউ নটের মান আমার জানা, সিগমার মান আমার জানা, স্যাম্পল সাইজের মান আমার জানা, জাস্ট এক্স বার যে স্যাম্পলটা দেওয়া থাকবে ওই স্যাম্পলের এভারেজটা বা মিনটা বের করে আমি জেড এর মানটা ক্যালকুলেট করব। ঠিক আছে? So here x bar is the sample mean, mu naught is the specific value of the population mean, sigma is the specific value of the non population standard deviation. যদি সিগমা স্কয়ার দেওয়া থাকে তাহলে আমাদের রুট ওভার সিগমার মান বের করতে গেলে রুট ওভার সিগমার মান রুট ওভার সিগমা স্কয়ার বের করতে হবে। জাস্ট সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সিগমা ইউজ করতে হবে। and n is the sample size, that is the test। এখন আমরা ডিসিশনটা কিভাবে নেব? এখানে ডিসিশন প্রথমে ধাপটা কি বলছে যে কম্পেয়ার দ্য ভ্যালু অফ টেস্ট স্ট্যাটিস্টিক উইথ দ্য ক্রিটিক্যাল ভ্যালু। আমরা যে টেস্ট স্ট্যাটিস্টিকের যে ভ্যালুটা পাবো, অর্থাৎ এই ফর্মুলা থেকে যে মানটা পাবো সেই মানটা আর ক্রিটিক্যাল ভ্যালু টেবুলেটেড ভ্যালু থেকে আমরা মানটা কম্পেয়ার করব। কম্পেয়ার করে ফাইনালি মেক দ্য ডিসিশন, রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস if the computed test statistics falls in the critical result and accept the alternative। এবার আমরা কি করব? নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করব আর রিজেক্ট করব। সেইটা কার সাপেক্ষে কম্পেয়ার করব? এই যে টেস্ট স্ট্যাটিস্টিকের মানের সাথে আর ক্রিটিক্যাল টেবুলেটেড মানের সাথে কম্পেয়ার করব। যেমন এখানে ডিসিশনটা এইভাবে হতে পারে, দ্য ডিসিশন রুল ইজ রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। যদি আমরা নাল হাইপোথিসিস কি হই? রিজেক্ট করব। কখন? জেড ইজ গ্রেটার দ্যান জেড আলফা বাই 2। অর্থাৎ এই জেড এর মানটা হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিকের মান, এই টেস্টের, আর জেড আলফা বাই 2 হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু অর্থাৎ টেবুলেটেড ভ্যালু। অর্থাৎ এই জেড টেস্ট স্ট্যাটিস্টিকের মান যদি ক্রিটিক্যাল ভ্যালু থেকে বড় হয় তাহলে নাল হাইপোথিসিস আমরা কি করব? রিজেক্ট করব। when the alternative hypothesis is mu is not equals to mu naught। এবং এই জেড আলফা বাই 2 কখন হবে? জেড আলফা বাই 2 কখন হবে? যখন এই অল্টারনেটিভ হাইপোথিসিস নট ইকুয়াল হবে। যদি পরে লেভেল অফ সিগনিফিকেন্স আলফা with one sided alternative we reject the null hypothesis if z is equal to z alpha। one sided যদি হয় তাহলে গ্রেটার দ্যান একটা হবে, গ্রেটার দ্যান z is equal to z alpha, এটা হলে রিজেক্ট হবে। when the alternative hypothesis is mu is greater than mu naught। অর্থাৎ কখন গ্রেটার দ্যান হলে রিজেক্ট হবে? যখন অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা নট ইকুয়াল না ধরে যদি এরকম mu is greater than mu naught, অথবা
we reject the null hypothesis if Z is less than Z alpha when the alternative hypothesis is অর্থাৎ অল্টারনেটিভ হাইপোথিসিস এখানে তিন ধরনের হতে পারে। আমি আবারও বলছি অল্টারনেটিভ হাইপোথিসিস তিন ধরনের হতে পারে। অল্টারনেটিভ হাইপোথিসিস তিন ধরনের হতে পারে কি কি আমি আরেকবার এটা একটু ক্লিয়ার দেখানোর চেষ্টা করতেছি কিভাবে অল্টারনেটিভ হাইপোথিসিসটা আসলে এরকম নাল হাইপোথিসিস সব সময় একটা থাকবে যেরকম মিউ ইজ নট ইকুয়ালস টু মিউ ইজ ইকুয়াল টু মিউ নট। আর অল্টারনেটিভ হাইপোথিসিস তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে মিউ ইজ নট ইকুয়ালস টু মিউ নট, একটা হচ্ছে মিউ ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু মিউ নট, আর একটা হচ্ছে মিউ ইজ লেস দ্যান ইকুয়ালস টু মিউ। অর্থাৎ এই তিন ধরনের কেস অল্টারনেটিভ হাইপোথিসিস হতে পারে। হাইপোথিসিস কত ধরনের হতে পারে? তিন ধরনের। যদি বলছি যদি কোনো ক্লু না থাকে, বুঝতে পারতেছি না যেটা বড় না ছোট, সে আমি বললাম যে আমাদের ক্লাসের মিন হাইট হচ্ছে 62 ইঞ্চি, একজন ক্লেম করে গেল যে আমাদের ক্লাসে সিআর কে বললাম তোমাদের ক্লাসের স্টুডেন্টদের হাইট এভারেজ হাইট কত, সে বললো স্যার 62 ইঞ্চি। এখন আমি আসলে বুঝতে পারতেছি না যে অ্যাকচুয়ালি 62 ইঞ্চি চেয়ে বড় হবে নাকি ছোট হবে। যদি বুঝতে না পারি তাহলে এটা নট ইকুয়াল হবে। আর যদি কোনো বলেছে কেউ একজন বলছে না, একজন ক্লেম করেছে না স্যার 62 ইঞ্চির থেকে বেশি হবে বড় হবে, তাহলে আমি অল্টারনেটিভ হাইপোথিসিসটা এইটা দেবো। আবার যদি বলে না স্যার 62 ইঞ্চির থেকে কম হবে, তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিসটা এটা দেবো। অর্থাৎ এই তিনটার যে কোনো একটা আমি এই অল্টারনেটিভ হিসেবে হাইপোথিসিস এটা ধরবো, আর অল্টারনেটিভ এই তিনটার যে কোনো একটা ধরবো। যদি অল্টারনেটিভ আমি এটা ধরি তাহলে আলফা কি হবে, আলফাকে 2 দ্বারা ভাগ করতে হবে, লেভেল অফ স্পিডের 2 দ্বারা ভাগ হবে, লেভেল অফ সিগনিফিকেন্স কি দ্বারা ভাগ হবে, 2 দ্বারা ভাগ হবে। কারণ এটাকে বলা হয় হলো টু টেইল টেস্ট। আমি টু টেইল টেস্ট একটা ডেফিনেশন করে আসছি, টু টেইল টেস্ট। অল্টারনেটিভ হাইপোথিসিস যদি নট ইকুয়াল তাহলে সেটা সেই টেস্টটাকে বলবো টু টেইল টেস্ট। আর যদি এরকম হয় গ্রেটার দেন হয় তাহলে এটা লেভেল অফ সিগনিফিকেন্স আলফা আলফাই থাকবে, এটাও যদি হয় তাহলে লেভেল অফ সিগনিফিকেন্স আলফা হবে। এইটা হবে হলো ওয়ান টেইল টেস্ট, ওয়ান টেইল টেস্ট। সিমিলারলি এটাও ওয়ান টেইল টেস্ট। তবে এইটা যেহেতু গ্রেটার দেন, এটা হলো রাইট টেইল টেস্ট, এটাকে বলা হবে রাইট টেইল টেস্ট, এটাকে বলা হবে হলো রাইট টেইল টেস্ট, রাইট টেইল টেস্ট, এটাকে রাইট টেইল। আর যদি এটা লেস দেন যখন হবে তাহলে এটা বলে লেফট টেইল টেস্ট, লেফট টেইল। তাহলে যদি গ্রেটার দেন অল্টারনেটিভ হাইপোথিসিস যদি গ্রেটার দেন হয় সেটা বলবো ওয়ান টেইল টেস্ট, লেস দেন হলো ওয়ান টেইল টেস্ট। তবে গ্রেটার দেন হলে হবে রাইট টেইল টেস্ট, আর লেস দেন হলে হবে লেফট টেইল টেস্ট। আর যদি এইটা হয়ে থাকে অল্টারনেটিভ হাইপোথিসিস মিউ ইজ নট ইকুয়াল, তাহলে এটাকে বলবো টু টেইল টেস্ট, বা এটাকে আরেকটা ওয়ান সাইডেড টেস্ট। এটার নাম বলা হয়, এই দুটোর নাম হলো ওয়ান সাইডেড টেস্ট, আর এটা হলো টু সাইডেড টেস্ট। তো এইভাবে আমরা কি করতে পারি, ওয়ান টেইল টেস্ট না টু টেইল টেস্ট এটা চেক করে দিতে পারি। ওয়ান টেইল টেস্ট না টু টেইল টেস্ট এটা আমরা তখন চেক করে দেব, প্রবলেম দেখে প্রবলেমের উপর বেসিস করে তারপরে দেব। এবার আরেকটা কেস আছে, টেস্ট ফর স্পেসিফাইড ভ্যালু অফ সিঙ্গেল মিন। কথা কিন্তু আগেরটার মতোই, টেস্ট ফর স্পেসিফাইড ভ্যালু অফ সিঙ্গেল মিন, আগেরটাও সিঙ্গেল মিন ছিল, ফর লার্জ স্যাম্পল এই দুটোই সেম ছিল। বাট এই জায়গায় কি আছে, when variance unknown, অর্থাৎ আগেরটা ছিল নোন ভেরিয়েন্স, অর্থাৎ সিগমার মান আগেরটা জানা ছিল আর এইটাতে জানা নেই, এটাতে জানা নেই আননোন। তাহলে টেস্টের চেঞ্জ কিভাবে হবে? এটা লার্জ স্যাম্পল হলেই নরমাল টেস্ট, আবারও বলছি লার্জ স্যাম্পল হলেই নরমাল টেস্ট, তবে টেস্ট স্ট্যাটিস্টিকের একটু ভেরিয়েন্স নোন আননোন হলে একটু চেঞ্জ হবে, আর সব সেম থাকে, টেস্ট স্ট্যাটিস্টিকটা একটু চেঞ্জ। কোথায় চেঞ্জ? এখানে সিগমা ছিল আর এই জায়গায় এসে এস হয়েছে, অর্থাৎ আগে ছিল পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখন যেহেতু আমার ভেরিয়েন্সটা আননোন এই জন্য এখানে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে কি স্যাম্পল। আর কোথাও চেঞ্জ নেই, দুইটা চেঞ্জের মধ্যে এইটুকু কথা বুঝে গেছে। যদি বুঝে থেকে আমি আরেকবার রিপিট করছি যে স্যাম্পল সাইজ লার্জ অলওয়েজ উই টেস্ট নরমাল,
অলওয়েজ আমরা কি টেস্ট করব, নরমাল টেস্ট করব। স্যাম্পল সাইজ লার্জ, লার্জ হলেই আমরা নরমাল টেস্টে যাব, অলওয়েজ অন্য কোনো ডিসিশন নাই, নরমাল টেস্ট বা জেড টেস্টে যাব। এখন টেস্ট স্ট্যাটিস্টিকটা কি হবে, x বার মাইনাস মিউ ডিভাইডেড বাই s ডিভাইডেড বাই রুট ওভার 6n নাকি সিগমা ডিভাইডেড বাই রুট ওভার n। এখন যদি ভেরিয়েন্স নোন হয় তাহলে হবে হচ্ছে এরকম, ভেরিয়েন্স নোন হলে x বার মাইনাস মিউ নট সিগমা ডিভাইডেড বাই রুট ওভার n, দ্যাট ইজ দ্য ভেরিয়েন্স নোন, নন ভেরিয়েন্স। আর এটা হচ্ছে নন ভেরিয়েন্স, নন ভেরিয়েন্স, নন ভেরিয়েন্স। আর এইটা হবে হচ্ছে আননোন ভেরিয়েন্স, এটা হচ্ছে আননোন। সেম থাকবে, সেম জিনিস, শুধু ভেরিয়েন্স নোন নাকি আননোন, নোন নোন হলো এটা, আননোন হলো এটা, চেঞ্জের মধ্যে এইটুকু চেঞ্জ, আর কোথাও। আর সবগুলো ঠিক আছে, আর সব স্টেপ গুলো সব ঠিক, এটা সব স্টেপ গুলো যা আছে তাই, কোনো ধরনের চেঞ্জ হবে না। মিউ ইতে কত, দিস ইজ কত, ডিসিশন রুলস এত এত একদম যা ভাবে আগের গুলো এক্সপ্লেনেশন করা আছে এটাও সেম, জাস্ট খালি চেঞ্জটা কোথায় হবে, এইটা চেঞ্জটা এইটা, ঠিক আছে। এখন এই দুটোর মধ্যে চেক, আমাদের এখানে কেউ কোশ্চেন হতে পারে, রাইট দ্য টেস্ট প্রসিডিউর, রাইট দ্য টেস্ট প্রসিডিউর ফর সিঙ্গেল মিন when sample size large and unknown variance। তখন আমাকে কি করতে হবে, প্রথমে এই গড়টা লিখতে হবে, এই গড়টা প্রথমে লিখতে হবে, তারপরে হাইপোথিসিসটা ধরে নিতে হবে, ঠিক আছে, এইটা ইট ইজ দিস, তারপরে লেভেল অফ সিগনিফিকেন্স স্টেটমেন্ট, অর্থাৎ জাস্ট এই যে আমরা এই যে টেস্ট প্রসিডিউরতে এই 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট তখন আমাকে লিখতে হবে। তবে এই 5টা পয়েন্ট লিখতে যায় এগুলো এই কি বলে হাইপোথিসিসটা ডিফাইন করে দিতে হবে, এটার মতো করে ডিফাইন করে দিতে হবে, তারপরে লেভেল অফ সিগনিফিকেন্সটা ডিফাইন করে দিতে হবে, তারপরে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট। এটা যেমন অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট স্ট্যাটিস্টিক, এই টেস্ট স্ট্যাটিস্টিকটা এইটা লিখবো নাকি এইটা লিখবো, এইভাবে আমরা টেস্ট স্ট্যাটিস্টিকটা ক্লিয়ারলি লিখে দিব। লেখার পরে সেখানে এই জায়গাগুলো পয়েন্টগুলো উল্লেখ করে দিতে হবে, এই এক্সপ্লেনেশন গুলো উল্লেখ করে যে হিয়ার যে x বার ইজ ইকুয়াল টু দিস, মিউ ইজ ইকুয়াল টু দিস, সিগমা ইজ ইকুয়াল টু দিস, n ইজ ইকুয়াল টু দিস, এই জিনিসগুলো উল্লেখ করে দেওয়ার পরে দেন আমি এই ডিসিশনটা লিখে দেব। তাহলে আমার লেখা হবে রাইট দ্য টেস্ট প্রসিডিউর ফর সিঙ্গেল মিন লার্জ স্যাম্পল নন ভেরিয়েন্স অথবা আননোন ভেরিয়েন্স, এইভাবে যেটাই দেওয়া হবে না কেন সেইটা শুধুমাত্র প্রত্যেকটা স্টেপ একই রকম, জাস্ট টেস্ট স্ট্যাটিস্টিকটা চেঞ্জ হবে। আমরা টেস্ট স্ট্যাটিস্টিকের জায়গাটা রাইট প্রসিডিউরটা টেস্ট স্ট্যাটিস্টিকের জায়গায় চেঞ্জ হবে, যেটা চাবে সেই টেস্ট স্ট্যাটিস্টিকের ফর্মুলাটা লিখতে হবে। যদি আননোন ভেরিয়েন্স হয় তাহলে এটা লিখতে হবে, এই টেস্ট স্ট্যাটিস্টিক লিখতে হবে, যদি নন ভেরিয়েন্স হয় তাহলে এই টেস্ট লাস্ট স্যাম্পল। এবার আরেকটা আছে এখানে যে টেস্ট ফর স্পেসিফিক ভ্যালু অফ সিঙ্গেল মিন, আমরা এখনো কিন্তু সিঙ্গেল মিনের মধ্যে আছি, ফর স্মল স্যাম্পল, ফর কি স্মল স্যাম্পল, স্যাম্পল সাইজ কি হতে হবে স্মল, আগেরটা সবসময় স্যাম্পল সাইজ কি ছিল লার্জ, এবং when ভেরিয়েন্স আননোন। এখানে কি টেস্ট হতে গেলে অবশ্যই যে জিনিসটা লাগবে স্যাম্পল সাইজ স্মল হতে হবে, ভেরিয়েন্স আননোন হতে হবে। কি টেস্ট হতে গেলে, কি টেস্ট হতে গেলে কি হতে হবে, স্যাম্পল সাইজ স্মল, অর্থাৎ কি হতে হবে লেস দেন n is less than 30 হতে হবে, less than equal 30 হতে হবে, স্মল, এটাকে বলা হয় স্মল। আর ভেরিয়েন্স আননোন, দ্যাট ইজ কি সিগমা স্কয়ার জানা যাবে না, এটা 1। এই দুটো সিচুয়েশন হতে হবে, তাহলে আমরা টেস্ট করতে হবে, আদারওয়াইজ আমাদের নরমাল টেস্ট হবে। অর্থাৎ কখন আমরা টি টেস্ট করব, আমি আবারও বলছি, প্রবলেমে কখন আমরা এটাকে টি টেস্ট হিসেবে ধরবো, প্রথম হচ্ছে কি যে দেখবো স্যাম্পল সাইজ ছোট কিনা, হ্যাঁ আমি দেখুন স্যাম্পল সাইজ আমার 30 চেয়ে কম আছে, তো স্যাম্পল সাইজ ছোট। এরপর খেয়াল করব যে পপুলেশন ভেরিয়েন্স, নট স্যাম্পল ভেরিয়েন্স, আমি খেয়াল করব পপুলেশন ভেরিয়েন্স, সিগমা স্কয়ার নট এস স্কয়ার, আমি চিন্তা করব সিগমা স্কয়ারের মানটা জানা কি অজানা, যদি জানা না থাকে তাহলে টি টেস্ট, আর আদারওয়াইজ অলওয়েজ কি হবে নরমাল টেস্ট। এখন স্যাম্পল সাইজ স্মল বাট ভেরিয়েন্স নোন, সিগমা স্কয়ারের মান দেওয়া আছে, তাহলে কিন্তু টি টেস্ট হবে না, নরমাল টেস্ট হবে।
আমি আবারও বলছি যে কি স্যাম্পল সাইজ ইজ স্মল বাট ভেরিয়েন্স নোন, ভেরিয়েন্স জানা, পপুলেশন ভেরিয়েন্স জানা, নট স্যাম্পল ভেরিয়েন্স, পপুলেশন ভেরিয়েন্স, পপুলেশন ভেরিয়েন্স জানা, তাহলে আমরা নরমাল টেস্ট করব, তখন কিন্তু টি টেস্ট হবে না। টি টেস্ট হওয়ার একমাত্র শর্ত হচ্ছে স্যাম্পল সাইজ ছোট হতে হবে এবং ভেরিয়েন্সটা আননোন হতে হবে। এই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমরা সেখানে টি টেস্ট করব এবং টেস্ট স্ট্যাটিস্টিক কিন্তু একই রকম। দেখেন আগে এই ফর্মুলা জেড ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ফর্মুলা লিখতাম যে এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা রুট ওভার এন অথবা এস সিগমা লিখে এস একই রকম। এই ফর্মুলা আর এই ফর্মুলা সেম, বাট চেঞ্জটা কোথায়? এখানে ছিল জেড আর এখানে ছিল টি। এখন প্রশ্ন হলো স্যার ফর্মুলার মান তো একরকম আসবে, তাহলে এটা যেটা টি লিখে লাভ লাভ হচ্ছে এই জায়গায় যখন এটা টি টেস্ট হবে তখন ক্রিটিক্যাল ভ্যালু অন্যরকম হবে, আর যখন জেড টেস্ট হবে তখন ক্রিটিক্যাল ভ্যালু আলাদা হবে। অর্থাৎ এই জেড টেস্ট আর টি টেস্ট হওয়ার কারণে ক্রিটিক্যাল ভ্যালুটা ভিন্ন রকম, তখন ডিসিশনও চেঞ্জ হয়ে যাবে। এই যে ক্রিটিক্যাল ভ্যালু এখানে কি হলো, আগে ছিল জেড এখন কি টি, টির সাপেক্ষে টি আলফা বাই 2 n - 1 ডিগ্রি অফ ফ্রিডম when this is the two tail test। এই টু টেল টেস্টের কারণে আলফাকে দুই দ্বারা ভাগ হয়েছে। আবার কি বলছে যখন ওয়ান টেল টেস্ট অর্থাৎ এরকম তখন হচ্ছে টি আলফা কমা লেস n - 1 ডিগ্রি অফ আলফা কমা n - 1 ডিগ্রি অফ। অর্থাৎ এখানে একটা জিনিস ক্রিটিক্যাল ভ্যালুর মান বের করতে গেলে n - 1 একটা ডিগ্রিজ অফ ফ্রিডমটা উল্লেখ করতে হয়। আগেরটা জেডের ক্ষেত্রে কিন্তু কোনো ডিগ্রিজ অফ ফ্রিডম লাগে নাই, শুধু আলফা দিয়ে বের করা গেছে। জেডের ক্ষেত্রে শুধু আলফা দিয়ে বের করতে হয়েছে, আর টির ক্ষেত্রে কিন্তু একটা আলফার সঙ্গে উইথ ডিগ্রিজ অফ ফ্রিডমটা আছে। বুঝা গেছে? এই পর্যন্ত আমরা এই জিনিসটা আমরা খেয়াল করে দেখব। আমরা যখন এক্সাম্পল করব তখন এটা আরো একটু ক্লিয়ার হবে। জাস্ট এখানে শুধু আসবে রাইট ডাউন দ্য টেস্ট প্রসিডিউর ফর সিঙ্গেল মিন ফর স্মল স্যাম্পল when variance unknown। যখনই আননোন এই কথাটা লাগবে তখন আমাকে টেস্ট প্রসিডিউর অফ টি টেস্টের টেস্ট প্রসিডিউর লিখতে। টেস্ট প্রসিডিউর লেখার সিস্টেমটা একই রকম, যে প্রথমে হাইপোথিসিস নাল হাইপোথিসিস স্টেট করে নেব, সেকেন্ডলি অল্টারনেটিভ হাইপোথিসিস স্টেট করব, তারপর লেভেল অফ সিগনিফিকেন্স ধরে নেব, তারপর টেস্ট স্ট্যাটিস্টিক লিখব। এখন টেস্ট স্ট্যাটিস্টিকটা অবশ্যই যদি টি টেস্ট হয় তখন আমরা এইটা লিখব এবং তার প্রত্যেকটা এক্সপ্লেনেশন দেব, আর ফাইনালি পরে আমার ডিসিশন রুলটা এভাবে লিখে দেব। এভাবে ডিসিশন রুলটা এটা যদি এরকম হয় তাহলে এইটা হবে, যদি এই রকম হয় তাহলে এটা হবে, আর যদি লাস্টে এরকম হয় তাহলে এরকম। তো এই তিনটে ডিসিশন প্রত্যেকটা ক্ষেত্রে সেম ডিসিশনটা আমাকে জাস্ট একটা জায়গায় চেঞ্জ, শুধু টেস্ট স্ট্যাটিস্টিকটা চেঞ্জ। ঠিক আছে? এভাবে আমরা রাইট ডাউন দ্য টেস্ট প্রসিডিউর। এখানে কোশ্চেন এই টেস্ট প্রসিডিউরগুলো বিভিন্ন, হয় আমাকে কি টেস্টের টেস্ট প্রসিডিউর লিখতে বলছে, না হয় আমাকে কি বলে গেট টেস্টের টেস্ট প্রসিডিউর লিখতে বলছে, অথবা গেট টেস্টের দুইটা হতে পারে, নন ভেরিয়েন্সের ক্ষেত্রে অথবা আননোন ভেরিয়েন্সের ক্ষেত্রে। এরকম ভাবে আমরা টেস্ট প্রসিডিউর লিখতে পারি। এবার আমরা এতক্ষণ আলোচনা করছি সিঙ্গেল মিন টেস্ট, এবার হচ্ছে টেস্ট ফর ইকুয়ালিটি অফ টু মিনস ইন্ডিপেন্ডেন্ট লার্জ স্যাম্পল নন ভেরিয়েন্স। আবার আমরা কোথায় চলে গেলাম? লার্জ স্যাম্পলে চলে গেলাম, নন ভেরিয়েন্সে চলে। প্রথম যেটা আলোচনা করছি সেটা, বাট আগেরটা ছিল সিঙ্গেল মিন, এবার হচ্ছে টু মিন হলে আমার নাল হাইপোথিসিস দিস, অর্থাৎ এইটা μ1 - μ2 = 0, আর অল্টারনেটিভ হাইপোথিসিস μ1 - μ2 is not equals to 0। অথবা আমরা এভাবে লিখতে পারি নাল হাইপোথিসিস μ1 is equals to μ2, কারণ এই 0 যখন তখন এখানে μ1 এই μ2 তে পাশে পার করে μ1। এবং অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা লিখতে পারি μ1 is not equals to μ2, অথবা μ1 is greater than μ2 or μ1 is less than μ2। দুইটা অল্টারনেটিভ হবে, এরকমই সেট তিনটেই আসতে পারে। μ1 is greater than μ2 or μ1 is less than μ2, অথবা μ1 is not equals to μ2। অর্থাৎ টু মিন টেস্টের ক্ষেত্রে এভাবে আমরা এখানে কিন্তু আর μ is equal to μ not, একটা μ1 একটা ভেরিয়েবল আর μ2 অ্যানাদার ভেরিয়েবল, অর্থাৎ দুইটা ভেরিয়েবল থাকবে। যেমন হাইট ওয়েট নিয়ে আমি কাজ করছি, হাইটকে আমি ধরছি μ1 আর ওয়েটকে ধরছি μ2। অর্থাৎ আমরা ধরলাম mean height and mean weight are equal, alternative are not equal, greater than or less than।
এইভাবে আমরা, এবং এখানে টেস্ট স্ট্যাটিস্টিকটা z x1 বার মাইনাস x2 বার ডিভাইডেড বাই রুট অফ সিগমা 1 স্কয়ার ডিভাইডেড বাই n1 sigma 2 square divided by h2 n2 sigma 2 square divided by n2 sigma 2 square divided by after this is the 2 min test কি বলে টেস্ট ডিসিশন আগের মতই ওই সেম প্রসিডিউর যেভাবে আছে ওইভাবেই আছে জাস্ট টেস্ট খালি অল্টারনেটিভ হাইড্রোজেন গ্রেটার দেন লেস দেন আর হচ্ছে ঠিক আছে এই তিনটার ক্ষেত্রে তিনটা। এখন আরেকটা এখানে বলছে টেস্ট ফর ইকুয়ালিটি টু মিনস ইন্ডিপেন্ডেন্ট লার্জ স্যাম্পল আননোন ভেরিয়েন্স। ভেরিয়েন্স যখন আননোন তখন আর সিগমা ইউজ না হয়ে কি ইউজ হবে এস স্কয়ার ইউজ হবে, অর্থাৎ স্যাম্পল মিন ইউজ হবে। ফার্স্ট স্যাম্পলের মিন স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর সেকেন্ড স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এখানে কিন্তু ফার্স্ট প্রথম পপুলেশনের যেহেতু দুইটা ভেরিয়েবল, একটা হাইটের পপুলেশন আর একটা হচ্ছে ওয়েটের পপুলেশন, এজন্য এখানে কিন্তু ভেরিয়েন্সটা দুইটা ফার্স্ট আর সেকেন্ড। সিমিলারলি যদি ভেরিয়েন্সটা আননোন হয়ে যায় তাহলে এখানে ভেরিয়েন্স তখন হবে কার ইউজ হবে স্যাম্পলের ভেরিয়েন্সটা ইউজ হবে s1 স্কয়ার প্লাস s2 স্কয়ার। প্রবলেমটা যখন দেখো তখন আরেকটা ক্লিয়ার হবে। আরেকটা এইবার দেখেন আরেকটা কাজ টেস্ট ফর ইকুয়ালিটি অফ টু মিন স্মল স্যাম্পল আননোন ভেরিয়েন্স বাট অ্যাসিউমড ইকুয়াল। আননোন ভেরিয়েন্স, ভেরিয়েন্সটা কি আননোন এবং আমরা ধরে নিলাম দুটো ভেরিয়েন্স ইকুয়াল ধরে নিলাম অ্যাসিউম করে। তাহলে এরকম ক্ষেত্রে যদি হয় তাহলে বল স্মল স্যাম্পল আননোন ভেরিয়েন্স অবশ্যই টি টেস্ট, সো টি টেস্ট ইজ this is the so t test x1 bar minus x2 bar sp না এটা হচ্ছে হ্যাঁ sp মানে ফুলেট মিন। এখানে sp বলতে আমরা এই দুইটা স্যাম্পলের কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখব, কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখব এই sp টা এইভাবে। এখানে এটা স্কয়ার হবে না, যেহেতু রুট থেকে বের হয়েছে এটা স্কয়ার হবে না। sp √1/n1 plus 1/n2 where with n plus 1 n1 plus n2 minus 2 degrees of freedom। যখন সিঙ্গেল মিন টেস্টের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল n minus 1 আর টু মিন টেস্টের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে এটা। সিঙ্গেল মিন টেস্টের ক্ষেত্রে n minus 1, টু মিন টেস্টের ক্ষেত্রে n1 plus n2 minus 2। অর্থাৎ এবার n1 আর n2 দুটো যোগ করে 30 এর চেয়ে কম, 30 বা 30 এর চেয়ে কম। অর্থাৎ স্যাম্পল সাইজ ফার্স্ট স্যাম্পল সাইজ হয়তো 12, সেকেন্ড স্যাম্পল সাইজ হয়তো 13। তাহলে দুইটা 12 আর 13 যোগ করলে n1 এর মান 12 n2 এর মান 13 বা n1 এর মান 10 n2 এর মান 15, n1 এর মান 12 n2 এর মান 17। এরকম কম্বিনেশন দুইটা যোগ করে কিসের থেকে কম হতে পারে 30 এর চেয়ে কম, তাহলে সেটাকে আমরা স্মল স্যাম্পল, ঠিক আছে। সো স্মল স্যাম্পল সেই ডিগ্রিজ অফ ফ্রিডমটাই হচ্ছে স্যাম্পল সাইজের উপর ডিপেন্ড, এবং সেখানেও ডিসিশনটা আমরা decision rule is reject when the analysis against this two tail test alpha by 2 আর two tail one tail test এর আগের মতো এটা বলছে modification to one sided test follows as before। আমরা যেভাবে আগেরটা মডিফাই করেছি ঠিক এইভাবে এটাও। টেস্ট স্ট্যাটিস্টিক লেখার ক্ষেত্রে যদি টু মিন টেস্টের ক্ষেত্রে টি টেস্ট আননোন ভেরিয়েন্স হয় তখন আমরা টেস্ট স্ট্যাটিস্টিকটা এইটা লিখব এবং এক্সপ্লেনেশন গুলো এইভাবে, ঠিক আছে। প্রত্যেকটা এক্সপ্লেনেশন জাস্ট আমি আবারও বলছি যে আমরা কোথায় চেঞ্জ করব, চেঞ্জটা করব হচ্ছে যে টেস্ট স্ট্যাটিস্টিকটা চেঞ্জ হবে। আমার কোনটা রাইট প্রসিডিউর, কোন টেস্টের প্রসিডিউরটা লিখছি টেস্ট স্ট্যাটিস্টিকটা সেইটার জন্য লিখতে হবে। আর অলমোস্ট যা আছে তাই থাকবে। আর হাইপোথিসিসটা একটু হয়তো বা বলি টু মিন টেস্টের ক্ষেত্রে একরকম হবে, সিঙ্গেল মিন টেস্টের ক্ষেত্রে আরেকরকম। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটা আরেকটা নাম বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেস্ট। এবার আরেকটা টেস্ট আছে টু মিন টেস্ট অফ ইকুয়ালিটি অফ টু মিনস ফর পেয়ার্ড অবজারভেশন, অথবা বলা হয় হচ্ছে ডিপেন্ডেন্ট টেস্ট। ডিপেন্ডেন্ট টেস্ট আগেরটা ছিল ইন্ডিপেন্ডেন্ট। আগের এই দুইটাই টু মিনের যে কি করলাম আর জেড করলাম সবগুলোই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর এইটা কিন্তু হচ্ছে ডিপেন্ডেন্ট। এই ডিপেন্ডেন্টটাও কি টেস্টই হবে। এটা হবে কি ডিপেন্ডেন্টটা কি রকম যে একটা অবজারভেশন আরেকটা অবজারভেশনের উপর কি করবে ডিপেন্ড, একটার সাথে আরেকটা
ডিপেন্ড করবে। যেমন অন্যান্য যেমন হাইটের সাথে কি বলে ডিপেন্ড করবে কি নাম ছেলেদের হাইট আর মেয়েদের ওয়েট, বা ছেলেদের হাইট মেয়েদের হাইট, এর মধ্যে থেকে একটা আরেকটার উপর কি করে ডিপেন্ডেন্ট করে। হাইট কম বেশি হবে কি হবে না সেটা কিন্তু ডিপেন্ড করছে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট। আর ডিপেন্ডেন্ট কি, যে একটা ভেরিয়েবল আরেকটার উপর নির্ভরশীল হলে সেক্ষেত্রে যখন পেয়ার অবজারভেশন হয়, যে কম কম একসাথে দুটো অবজারভেশন হয়, এটা হলে এটা যেমন আমরা কি বলে একটা দিলাম উৎপাদনের একটা প্রোডাকশনের উৎপাদনের উপর ডিপেন্ড করছে, প্রোডাকশনের উপর ডিপেন্ড প্রোডাকশনের উপর। ধরুন আমি কিছু সার ইউজ করলাম, সার ইউজ করার উপরে একরকম ফল পাবো, আর সার ইউজ করার পূর্বে আর এক রকম প্রোডাকশন। আমি আগে ডাটা নেব একই একই কি বলে বীজের ক্ষেত্রে ডাটা নেব, প্রোডাকশনটা নেব কি প্রথমে সার ইউজ করব না তার আগে প্রোডাকশনটা কেমন হয়েছে, তারপরে একটা সার নির্দিষ্ট পরিমাণ সার ইউজ করার পরে প্রোডাকশনটা কেমন হয়েছে। দ্যাট মিন্স কি সারের উপর ডিপেন্ড করতেছে প্রোডাকশনটা কম বেশি হওয়া। তো এই ধরনের ক্ষেত্রে একটা জিনিস দিচ্ছি, দেওয়ার পরে সেটা প্রোডাকশনটা কেমন হলো। বা আমি ইরিগেশন করার পূর্বে আমি কোনো একটা জমিতে ধান চাষ করেছি, একই একই ভ্যারাইটির একটা ভ্যারাইটির যে ভ্যারাইটির ধান ইউজ করে সেখানে আমি ইরিগেশন ঠিক মতো দিইনি, জাস্ট তার একটা প্রোডাকশন নিয়েছি। সিমিলারলি ওই সেম ভ্যারাইটির আরেকটা প্লটে চাষ করেছি, সেখানে কি করলাম ইরিগেশনটা আমি টাইম টু টাইম ইরিগেশনটা দিয়েছি, সেক্ষেত্রে কি হবে প্রোডাকশনটা ভিন্ন হবে। ঠিক এরকম আমি যদি বিফোর ইরিগেশন এন্ড আফটার ইরিগেশন বা বিফোর ফার্টিলাইজেশন আফটার ফার্টিলাইজেশন এরকম চেঞ্জ ডেটা যখন আমি সংগ্রহ করতে হবে, কেয়ার ডেটা সংগ্রহ করব, সেক্ষেত্রে আমার কি হবে টেস্ট অফ ইকুয়ালিটি টু মিনস ফর দেয়ার টেস্ট। এই ক্ষেত্রে টি টেস্ট কি ডি বার মাইনাস মিউ ডি এস ডি, অর্থাৎ এই মিউ ডিটা হচ্ছে কি এই যে আফটার আর বিফোর এই দুটোর ডিফারেন্সটা হচ্ছে মিউ ডি। অর্থাৎ আমি কি বলে আর ইউজ করার আগে যে প্রোডাকশনগুলোর মিন কেমন ছিল আর আর ইউজ করার পরে প্রোডাকশনগুলোর মিন ওই থেকে ডিফারেন্সটা কিন্তু মিউ ডি। সিমিলারলি আমরা একই রকম ভাবে ডিআই ডিআই ইজ ইকুয়াল অর্থাৎ ডিআই ইজ ইকুয়াল টু x1 বার মাইনাস x2 বার এই হিসেবে বের করব। ঠিক আছে, পেয়ার অবজারভেশন 10টা অবজারভেশন আছে, প্রত্যেকটারই পেয়ার পেয়ার আছে, x1 মাইনাস x2 x2 মাইনাস x3 এভাবে আমরা কি করতে পারি একটার সাথে আরেকটা চেঞ্জগুলো বের করতে পারি। সিমিলার করতে x1 এর যে কি বলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাবো, সিমিলারলি x2 এর একটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাবো। এই দুটো ডিফারেন্স স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিফারেন্সকে আমরা এসডি হিসেবে ডিফাইন করি। এসডি টা আমরা এইভাবে ফাইন্ড আউট করি। ঠিক আছে, আমরা যখন এক্সাম্পল করব আরেকটু ক্লিয়ার হবে। আমাদের এই প্রপোর্শন দরকার নেই, আমরা প্রপোর্শন গুলো দেখব না, টেস্ট ফর গুলো প্রপোর্শন বার ঠিক আছে। ওই পর্যন্ত এইবার আমরা সর্বশেষ এই কন্টিনজেন্সি টেবল কাই-স্কয়ার টেস্ট সম্পর্কে আলোচনা কাই-স্কয়ার টেস্ট সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আলোচনা লাগবে একটা হচ্ছে কন্টিনজেন্সি টেবল আর একটা কোরিলেশন টেবল সম্পর্কে জানা। Contingency table means association or correlation or dependence. A frequency table in which the observation of a sample are classified and arranged on the basis of two attributes is called contingency table. অর্থাৎ two attributes বলতে এটা কোয়ালিটিভ ডাটার ক্ষেত্রে আমরা এই contingency টেবিলটা ইউজ করি। Is to be tested in tested the independence of two attributes. আর when the number of pair of the tree is large, it can be expressed in tabular form known as correlation table. Correlation table আমরা সাধারণত নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে তৈরি করি, আর অ্যাট্রিবিউটটা আমরা মানে কোয়ালিটেটিভ ভেরিয়েবল দিয়ে মানে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল দিয়ে যে টেবিলটা তৈরি করা হয় সেটা হচ্ছে কোরিলেশন টেবিল, আর কোয়ালিটেটিভ ভেরিয়েবলের যে ভ্যালুগুলো দিয়ে টেবিলটা তৈরি করা সেটা হচ্ছে কন্টিনজেন্সি টেবিল। এটা ডিফারেন্স করতে করে ডিফারেন্স বলতে ইন এ কোরিলেশন টেবল দ্য ভ্যালুস আর ক্লাসিফাইড arranged according to numerical values of quantitative variables, but in a contingency table the observations are classified and arranged according to the level of qualitative variables called attributes. অর্থাৎ কন্টিনজেন্সি টেবিলটা আমরা যে টেবিলকে অ্যারেঞ্জ করি সেটা কিসের উপর ভিত্তি করে কোয়ালিটেটিভ ভেরিয়েবলের উপর ভিত্তি করে বা অ্যাট্রিবিউটসের উপর বেসিস করে, আর নিউমেরিক্যাল ভ্যালুসের উপরে যখন বা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের উপর নিয়ে যখন আমরা কাজ করি তখন সেটা হচ্ছে কোরিলেশন টেবিল। ইন কোরিলেশন টেবল correlation coefficient are as calculated as measure of degree of linear relationship between two variables.
অর্থাৎ কোলিশন কোএফিশিয়েন্টের যে কোলিশন কোএফিশিয়েন্ট আর আছে যেটা আমরা ক্যালকুলেট করার পরে সেটা কি নির্ণয় করে কোন মাত্রা লিনিয়ার রিলেশনশিপ দুটো ভেরিয়েবলের মধ্যে লিনিয়ার রিলেশনশিপটা আছে কি না তাই কতটুকু আছে নাকি নেগেটিভ আছে এটা স্ট্রং নাকি উইক এই ধরনের রিলেশনশিপটা কোলিশন কোএফিশিয়েন্টের সাহায্যে আমরা বের করি বাট কন্টিনিউয়াসি টেবিলের মধ্যে বলছি কি while in a continuous we test the hypothesis of independence of the activity অর্থাৎ আমরা ওই দুইটা কোয়ালিটেটিভ ভেরিয়েবলের মধ্যে ডিপেন্ডেন্সি আছে কি না সেটা চেক করার জন্য বা অ্যাসোসিয়েশন আছে কি না বা রিলেশনশিপ আছে কি না সেটা দেখার জন্য আমরা কন্টিনিউয়াসি টেবিলটা ইউজ করি সো টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স ইন কন্টিনিউয়াসি টেবিল ফর or chi-square test এই যে বললাম কন্টিনিউয়াসি অর chi-square test ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাক্টিভিটি chi-square টেস্টের দুইটা ফর্মুলা ইউজ করতে হবে একটা হচ্ছে যদি ইন অ্যাক্টিভিটির সাহায্য হয় ধরা যাক নাল হাইপোথিসিস the two attributes are independent against alternative hypothesis the two attributes are not independent ধরে নিলাম দুইটা attributes independent এটা নাল হাইপোথিসিস আর ইন্ডিপেন্ডেন্ট নয় এটা হচ্ছে অল্টারনেটিভ সো তখন টেস্ট স্ট্যাটিস্টিক আছে chi-square the double summation of ap minus f0 minus ap whole square divided by ap বা এইভাবে লিখতে হবে যেখানে f নট হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি এফ ই হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি এবং সেগুলো কিভাবে বের করা হয় তাহলে ফর্মুলাটা এফ ই টা কিভাবে বের অবজার্ভ ফ্রিকোয়েন্সি তো দেওয়া থাকবে তাহলে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা আমি কিভাবে পাবো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা আমরা এইভাবে আমি যখন কোনো প্রবলেম করাবো সেটা আরেকটু এই কিভাবে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা বের করব সেটা আরেকটু দেখো if the calculated values chi-square is এখানে লেভেল অফ সিগন্যালস আলফা থাকবে এবং তার ডিগ্রিজ অফ ফ্রিডম j-1 অর্থাৎ রো -1 কলাম -1 this means 5% 1% লেভেল অফ ডিগ্রিজ অফ ফ্রিডম রিজেক্ট অ্যানালিসিস আদারওয়াইজ অ্যাকসেপ্ট এইভাবে আমরা একটা কন্টিনিউয়াসি টেবিলের সাহায্যে ইন্ডিপেন্ডেন্স আরেকটা গুডনেস অফ ফিট টেস্ট সেটাও একই রকম ফর্মুলায় বাট এখানে কি বলে অবজার্ভ ফ্রিকোয়েন্সি আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করার সিস্টেম এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করার সিস্টেমটা এখানে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করার সিস্টেমটা একরকম আর এইটার ক্ষেত্রে কনসিস্টেন্সি টেবিলের ক্ষেত্রে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলাটা এগুলো আমরা যখন एग्जांपल দেখতে যাব আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই অংশটুকু এখানে চেক করি আর গুডনেস অফ ফিট টেস্ট ক্ষেত্রে আমরা কখনো ইউজ করি সাধারণত আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পয়সন ডিস্ট্রিবিউশন নরমাল ডিস্ট্রিবিউশনে পড়ে আসলাম সেই টেস্টগুলো সেই প্রবাবিলিটিটা চেক করার জন্য আমরা গুডনেস টেস্ট করি তো এই গুডনেস অফ ফিট টেস্ট এখানে আমাদের আপাতত প্রয়োজন নেই আপাতত আমাদের বেশি প্রয়োজন হচ্ছে কি বলে এই টেস্ট এইটুকু ইন্ডিপেন্ডেন্ট টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্ট টেস্ট অফ এইটা আমাদের অর্থাৎ এই ফর্মুলা এই যে এক্সপেক্টেড অফ এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি এই ফর্মুলার সাহায্যে আমরা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি গুলো বের করব এক্সাম্পল করতে গেলে তখন আমরা এখানে এর আগে আমরা কোরিলেশন অ্যানালাইসিস করেছি এবং রিগ্রেশন অ্যানালাইসিস করেছি সেখানেও কিন্তু টেস্ট ছিল আমি এই টেস্টের শেষের দিকে যায় কোরিলেশন এবং রিগ্রেশনের দুইটা টেস্টের কিভাবে প্রসিডিউর এবং কিভাবে কি ওখানে ওই শীটগুলোতে এক্সপ্লেইন করা আছে জাস্ট ওই সময় আমরা স্কিপ করে গেছিলাম